নেই, আমার তো কোনো দুঃখ নেই, তাহলে কেন আমি কাঁদতে যাব? বাবুজি আপনি যাও যাও পরাণ, যাও, তুমি এখান থেকে চলে যাও। আমাকে আমার কাছে আর কোনোদিন এসো না। আমরা যে নোংরা, এই সমাজের জঞ্জাল, এই আমার কাছে কোনোদিন এসো। কেন কেন বলছেন বাবুজি? আমার সঙ্গে সম্পর্ক রাখলে পুলিশ তোমাকে হেনস্থা করবে। কি বলছেন বাবুজি? ঠিকই বলছি পরাণ, আমি ঠিকই বলছি। আমি যে খারাপ হয়ে গেছি, আমাকে এই নরককুণ্ডে পড়ে থাকতে হবে আজ ব্যর্থতার বোঝা বয়ে, আজ অপবাদের পশুরা মাথায় নিয়ে এই সমাজে আমাকে বাঁচতে হবে। আর আমি চাই না তোমাদের মতো একজন গরিব সাধারণ মানুষ আমাদের সঙ্গে মিশে তার আশা আকাঙ্ক্ষা এমনি ভাবে চলাঞ্জলি হয়ে যায়। না বাবুজি না, আপনি এ কথা বলবেন না। আপনি এভাবে নিজেকে শেষ করে দিতে পারেন না বাবুজি। আপনি একটু আগে বলেছেন আপনি জেলখাটা আসামি, কিন্তু কিন্তু সেটা তো আপনার আসল পরিচয় নয় বাবুজি। আপনার মধ্যে এখনো এখনো স্নেহ মায়া মমতা আছে বাবুজি। আপনি দুঃখের দুঃখে আপনার অন্তর এখনো কাঁদে। আর তাই তো আমার স্ত্রীর চিকিৎসার জন্য আপনি আমার হাতে টাকা তুলে দিয়েছিলেন বাবুজি। আপনার সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বাবুজি, কোনোদিন পারবো না। আবার আবার বারবার সেই একই কথা কেন বলছো বলান? আমি তো ধন্যবাদ পাওয়ার মানুষ নই। তুমি চলে যাও বাবুজি। রামধনুর রং আকাশে আলোর রং দেখায় ঠিকই, কিন্তু এই হতভাগ্য দীপক চৌধুরীর জীবন থেকে রামধনুর রং চিরতরে ধুয়ে মুছে গেছে। স্বপ্ন আমি দেখি না, আমি স্বপ্ন দেখতে পারি না। কিন্তু না না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। যাও যাও পরাণ, যাও, তুমি এখান থেকে চলে যাও, আমায় একটু একা থাকতে দাও। যাচ্ছি বাবুজি, যাচ্ছি। তবে যাওয়ার আগে আমি একটা কথা বলে যাই বাবুজি। চোরের ওপর রাগ করে যেমন মাটিতে ভাত খাওয়া ঠিক নয়, তাতে চোরকে যেমন প্রশ্রয় দেওয়া হয়, তেমনি তেমনি নিজের প্রতি অবিচার করা হয় বাবুজি, নিজের প্রতি অবিচার করা হয় বাবুজি। অবিচার? না না, কিসের অবিচার? আমি তো সব জেনে শুনেই পরার রিক্সাওয়ালা। তুমি যদি জানতে যে হারানোর যন্ত্রণা কতখানি, তাহলে তুমিও আমার মতো ডুকরে ডুকরে কেঁদে বলতে, ওরে ওরে হতভাগিনী মনটি আমার, ফিরে আয়, তোর এই বুভুক্ষ দাদার বুকে তুই ফিরে আয়, ফিরে। কথা শোন ভাই, তুই আমার মুক্তি এখান থেকে মুক্তি আমি মুক্তি পেতে চাই। তুই আমার মুক্তি দে, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, আর কোনোদিন তোর সামনে দাঁড়াবো না রে ভাই। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, কোথায় যাবে? অনেক অনেক দূরে চলে যাব, যেখানে যেখানে মানুষ মানুষকে ভালোবাসে, যেখানে শুধু একটাই পরিচয়, সে শুধু মানুষ। না, মুক্তি তুমি পাবে না। কেন রে ভাই? আমি তো তোর কোনো ক্ষতি করিনি। তবে কেন তুই এই অন্ধকার বাতাসের অন্ধকার ঘরে আমাকে আটকে রেখেছিস? কেন বিষ ইঞ্জেকশন দিয়ে তুই আমাকে পাগল করে যাচ্ছিস? ওই ইঞ্জেকশন নেবার পরে আমি যেন কেমন হয়ে যাই, আমার সবকে যেন কেমন হয়ে যায়, বিস্মিত রতন জলে আমি যেন তলিয়ে যাই। দেখ না ভাই, এই কদিন ইঞ্জেকশন না নিয়ে আমি কত ভালো আছি।
তোমাকে ভালো রাখা যাবে না, কারণ তুমি ভালো থাকলে আমার অনেক টাকা লোকসান হয়ে যাবে। আমাকে কিছু বলছিস ভাই? হ্যাঁ বলছি, ডাক্তারবাবু বলেছে তোমার কঠিন অসুখ করেছে, আর এই ইঞ্জেকশনটা না নিলে তোমার রোগ সারবে না। বৌদি, বৌদিকে আমি অকালে হারিয়েছি। বৌদি ছিল আমার দেবী প্রতিমা। সেই দেবী প্রতিমা বৌদিটা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর, ও ভগবান, সেই অ্যাক্সিডেন্টের কথাটা মনে পড়লে আমার দু চোখ দিয়ে জল ধরে রাখতে পারি না। বাবা, চমৎকার চমৎকার পরিতোষ। সত্যি সত্যি তো তুলনা হয় না। দাদা, দাদা তুমি এখন এখন আমি বেশ বুঝতে পারছি তোর বৌদি অ্যাক্সিডেন্টে মারা যায়নি। তুই তুই ষড়যন্ত্র করে তাকে খুন করেছিস। তুই খুনি, তুই খুনি, তুই খুনি। ও কথা বলো না, ও কথা বলো না। অমন করে বললে আমি সহ্য করতে পারছি না। তোমার বুঝতে অনেক দেরি হয়ে গেছে দাদা। আর আফসোস করে তোমার কোনো লাভ হবে না। আগে যদি বুঝতে, তাহলে একটা কথা তুমি শুনে রাখো, তোমাকে ওই অন্ধকার ঘরে আমি তিলে তিলে মারবো। তবে ভয় নেই, তোমার সৎকারের ব্যবস্থাটা কিন্তু আমি খুব ভালো করে করব। তুই আমাকে বলিস না, তুই তুই আমাকে বাঁচতে দে ভাই। আমি তোকে করজোড়ে মিনতি করছি। ছি ছি দাদা, ছি, এ তুমি কি করছো? তুমি না আমার দাদা। আমাকে যে সমাজে বাস করতে হয়, লোকে দেখলে বলবে কি? নামাও দাদা, হাত নামাও। আমার কথা শোনো, ঘরে চলো, অম্লান এখনই ইঞ্জেকশন নিয়ে আসছে। ঠিক আছে, কাটা মিলিয়ে ঠিক সময়ে এসে গেছে। বাহ, 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 ঠিক আছে। আমি ইঞ্জেকশন নেব না। আমাকে বাঁচতে দে ভাই, আমাকে বাঁচতে দে। ওরে, আমি যে তোর বড় দাদা, সেই ছোট্টবেলায় বাবা মারা যাবার পর তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। আর তুই কাঁদলে সস্যে বুকে জড়ে ধরে তোকে ঘুম পাড়িয়েছি। আর তোর বৌদি তোর মায়ের কথা একটু বুঝতে দেয়নি। এইসব কথা তোর মনে পড়ে না ভাই? না, আমার তো কিছুই মনে পড়ছে না। একটু ভালো করে মনে করে দেখ না রে ভাই। রোজ বিকেল বেলায় সেই বড় দিঘির পাড়ে চোরকে নিয়ে আমি ঘুরতে যেতাম। আর সেই দিঘিতে কত রাস হাঁস চড়ে বেড়াতো। হঠাৎ হঠাৎ একদিন শিয়াল জঙ্গলের মধ্যে বাড়ি এসে সেই রাজহাঁসের উপর ঝাঁপে পড়েছিল। সেই শিয়ালের রক্ত মাখা মুখ দেখে তুই তুই হঠাৎ কেঁদে উঠেছিলিস। তখন আমি তোকে বুকে জড়ে ধরে বলেছিলাম, ওরে ভাই, ভয় কি রে? আমি তো আছি রে ভাই, আমি তো আছি। অম্লান, তুমি দেখতে পাচ্ছ না আমার সেই পাগলের প্রলাপ বোকা শুরু করেছে? এই যে আমি রেডি জামাইবাবু। হ্যাঁ, আমি নেবো না, আমি নেবো না ইঞ্জেকশন। আমি তোর পায়ে ধরে নিয়ে যেতে চাই। তুই আমাকে বাঁচতে দে। আমি তোমার বাঁচার ব্যবস্থা করছি। হাজার হলেও এই জামাইবাবু দাদা বলে কথা, আর আমারও পূজনীয়। আমি কি তোমায় মেরে ফেলতে পারি? না, আমি ইঞ্জেকশন নেবো না। আমি 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 পালিয়ে যাবো এই পাপড়ি থেকে, আমি পালিয়ে।
কি দেখতে পাচ্ছ? পালাবার চেষ্টা করলে তোমাকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। ওরে ভাই, তুই কি দেখতে পাচ্ছিস না? না, আমি যে অন্ধ। তুই 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 কিছু বলবি না? জামাই বাবা আমার কিছু বলার নেই। যা বলার আমি বলবো, আর যা করার আমি করবো। চলে গেল অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। কি হলো জামাই বাবু? আপনি এত কি ভাবছেন? কই, আমি কিছু ভাবছি না তো। ভাববেন না, ভাববেন না, আপনি কিছুই ভাববেন না। এই আপনার ভাইয়ের আকাশে মেঘ জমতে দেবো না বলেই তো আমার এত পরিশ্রম। বুঝলে, আর আমার আর কি বলুন তো। মুখে মধু আর অন্তরে অন্তরে তীব্র বিষ। চলে গেল, আমার সারা শরীরটা চলে গেল। আমি আর সহ্য করতে পারছি না। ওকে ওকে, এই আকাশের আলো কেন? দিনের আলো সব নেমে গেল কেন? তবে কি, তবে কি, তবে কি? পাগলের পাগলামিটা শুরু হয়ে গেছে। কি বলে? আমি পাগল? খবরদার, আমাকে আর একবার পাগল বলে আমি আমি তোকে গলা টিপে না 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 না, তুমি তুমি ঠিক বলেছ। এই দুনিয়াটা তো একটা পাগলা গারদ, আর আমরা আমরা সবাই পাগল। বাবা, কি মজা, কি মজা! পাগলদের কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, আমরা সবাই পাগল, আমরা সবাই পাগল, আমরা সবাই পাগল। আচ্ছা, কি ব্যাপার বলো তো আমলান? ইঞ্জেকশনে ঘোরটা কেটে গেলেই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে, তখন তো আর পাগল বলে মনেই হচ্ছে না। তার জন্য আপনাকে চিন্তা করতে হবে না। আপনি দেখবেন 2-1 মাসের মধ্যে ও বেটা পুরোপুরি পাগল হয়ে যাবে। তখন ও স্মৃতিশক্তি একেবারে লোপ পেয়ে যাবে। হ্যাঁ, সেটাই আমি চাই। আপনার চা অপূর্ণ থাকবে না জামাই বাবু। কিন্তু কিন্তু আমি ভাবছি তুমি আবার কি ভাবছো? ওই ওই নষ্টা মেয়েটাকে আপনি পুত্রবধূ হিসাবে এই বাড়িতে আশ্রয় দিলেন কিভাবে? সেটা তুমি বুঝবে না আমলান। আমি যা ছক কষেছি তাতে সাপ মরবে, কিন্তু লাঠি কোনোদিন ভাঙবে না। কিরকম? ঠিক আছে, তোমার সঙ্গে অনেক কথা আছে, তুমি বাড়ির ভেতরে এসো, আমি সব তোমাকে বুঝিয়ে বলবো। হ্যাঁ, কথা শুনতে হবে বই কি, সেই সঙ্গে আমাকে লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতে হবে। কারণ কারো তার উপর নির্ভর করে আমি বাঁচতে চাই না। কি আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি খুব চালাক। আরে, চালাক না হলে পেটে ভাত জুটবে না। আপনারা বরং বোকা সেজে আমার কীর্তিকলাপগুলো জেগে যান, আর মনে মনে ভাবুন আমি একটা ডেঞ্জারাস ম্যান। না 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 রাখো না, আমি তোমার কোনো কথাই শুনবো না। রাখো হরিদা,
তুমি তুমি বুঝতে পারছো না বৌদি বলি? আমি সব বুঝতে পারছি। আচ্ছা রাখো হরিদা, মেয়েদের কাজ তুমি করবে কেন? বাহারি, আমি তো এতদিন করে এসেছি। যা করেছো করেছো, তাই বলে এখনো করবে আর আমি বাড়িতে বসে বসে খাবো? না না না, তা কিছুতেই হবে না রাখো হরিদা। কিন্তু কোনো কিন্তু নয়, বাইরের কাজ তুমি করবে আর ঘরের সব কাজ আমি করব। আরে বাবা, মেয়েদের কাজ মেয়েদেরকেই করতে হয়। আচ্ছা, কথা বলছো না কেন? অমনি রাগ হয়ে গেল তাই না? আমার উপর তুমি রাগ করেছো, সত্যি করে বলো রাখো হরিদা। তোমার উপরে কি আমি রাগ করতে পারি বৌদি বলি? আমি যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। কেন? এই কদিনে সংসারটিকে তুমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছো। দাদাও খুব ভাগ্যবান, তাই তো রূপে পেয়েছি। তুমি আমাকে তো খুব ভালোবাসো, তাই এমন করে বলছো। তোমাকে তোমাকে আমি ভালোবাসবো না? তুমি যে আমার কতখানি আদরের, আমি আমি সে কথা বলতে পারবো না। আমি চাকর। এসব কথা আমার পাপ। আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করি, তুমি তুমি সুখী হও বৌদি বলি, তুমি সুখী হও। রাখো হরিদা, তুমি আমার যে বড় ভয় করছে রাখো হরিদা। ভয়কে জয় করতে শেখো বৌদি বলি, নইলে এই সংসারে আর একজনের মতো তোমাকে অকালে হারিয়ে দিতে হবে। তুমি সেই হতভাগিনী এই সংসারের জন্য নিজেকে নিঃশ্বাস করে দিয়েছে। বিনিময়ে সে কিছুই পায়নি বৌদি বলি, যে কিছুই। তুমি তুমি কার কথা বলছো রাখো হরিদা? ওই যে দেয়ালে ছবিটা দেখতে পাচ্ছ? ও মা, ওটা তো মায়ের ছবি। গিন্নিমাকে আমি কতদিন মুখ লুকিয়ে কাঁদতে দেখেছি, কিন্তু কোনোদিনই কোনো প্রতিবাদ করিনি। তারপর এক দুর্গে রাতে সে কথা আমি বলতে পারবো না। রাখো হরিদা, রাখো হরিদা, আমাকে তুমি ক্ষমা করো বৌদি। রাখো হরিদা, রাখো হরিদা, তুমি জানতে চেও না, আর কিছুই জানতে চেও না। দাদাওকে আমি এতটুকু বেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমার অবচেতন বলে তার মাথায় হাত দিয়ে যে কঠিন শপথ করেছি, সে শপথ আমি আমার জীবনটাকে আমি ভাবতে পারবো না। রাখো হরিদা, জানতে চেও না, আর কিছুই জানতে চেও না। আমার রক্ত মাংসর সন্তানকে অনেক দিন আগে আমি জমের হাতে তুলে কবে কখন আমার দাদাকে আমার শূন্য হাতে বসিয়েছি আমি নিজেই জানি না। রাখো হরিদা, আমি আমি শুধু এতটুকুই জানি, আমার দাদা ওর কোনো ক্ষতি হলে আমি মরেই শান্তি পাবো না, মরেও হে ভগবান, পৃথিবীর সব মানুষ কেন রাখো হরিদার মতো সহজ সরল হয় না? কেন মানুষ মানুষকে এত এত দুঃখ দেয় ঠাকুর? কে কে কার জানো? মল্লিকা, মল্লিকা, বাবা 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 বাবা, তুমি এসেছো বাবা, তুমি এসেছো। আসবো না কি মা? কতদিন তোর মুখটা আমি দেখিনি বাবা। কদিন ধরে তোর মুখটা দেখার জন্য মনটা আমার আকুলি বিকুলি করছিল। তাই সব কাজ ফেলে ছুটে এলাম রে মা। ভালো করেছো বাবা, খুব ভালো করেছো। দাঁড়াও বাবা, দাঁড়াও। বাবা, তুমি কেমন আছো বাবা? বলো। আমি তো ভালো আছি, তুই কেমন আছিস বল? আমি খুব ভালো আছি বাবা। আচ্ছা, আমার দাদাটা কেমন আছে?
সেই হতভাগাটা কথা আর বলিস না মা। এই কদিন ধরে দেখছি রাত করে বাড়ি ফিরছে, ভালো করে কিছু খায়ও না, সব সময় যেন কি চিন্তা করে। সে কি? আমি জিজ্ঞাসা করলে কোনো উত্তরই দেয় না। সে কি দাদা? শুনেছি ওদের কারখানা নাকি কি সব গন্ডগোল চলছে। ও মা, না তুমি দাদাকে বলো ও যেন বেশি আমার এসব নিয়ে চিন্তা না করে। তাহারে আদর্শ কোথায় গেছে? ওই তো পাশের বাড়ি একজনকে নিয়ে একটু ডাক্তারের কাছে গেছে। এই তারপর তো শ্বশুরমশাই তোকে ভালোবাসে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুরমশাই আমাকে খুব ভালোবাসে বাবা, খুব ভালোবাসে। যাক, নিশ্চিন্ত হলাম। আমি তো ভেবেছিলাম কে ওখানে? বলারই কারণে একবার বাড়ির ভেতরে। আমি বেইমশাই। তোমার সাহস তো কম নয়, কেন এসেছো এখানে? মেয়ের বাড়িতে আসবো, এবার আর সাহস কি আছে? বেশ খাসা বুদ্ধি খাটিয়েছেন কিন্তু। মেয়ের বাড়ি? এটা আপনার মেয়ের বাড়ি নয়, এটা পরিতোষ মজুমদারের বাড়ি। বেইমশাই, আপনি কি বলছেন? আমি জানি, কিন্তু আপনার ছেলের সঙ্গে আমার মল্লিকা মা যখন বিয়ে হয়েছে, ওকে আমি পুত্রবধূ বলে মানি না। বাবা চুপ! কে তোমার মুখে বাবা ডাক শুনতে চায়? বললো আমি না বলেছি আমাকে বাবা বলে তুমি ডাকবে না? ভুল হয়ে গেছে, আমার মা ভুল হয়ে গেছে বাবা। বেইমশাই, মল্লিকাকে আপনি Shut up! আর একবার এই কথাটা উচ্চারণ করলে জুতো মেরে তোমার মুখটা ভেঙে দেব। কথাটা শুনে রাখো, এই পরিতোষ মজুমদার পথের কুকুরকে কোনোদিন মাথায় তোলে না। কি বললেন আপনি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। মেয়ের ভাবে তো এটাই তো পাওনা। আমার মতন এই পোড়া দেশে অধিকাংশ মেয়ের ভাবেতে এই অপমান নীরবে মুখ বুঝিয়ে সহ্য করতে হয়। মেয়েকে বড় করে তাকে পরের ঘরে পাঠিয়ে আমার মাথাটা বন করে ঘুরছে। দু চোখে যেন আমি সবকিছু অন্ধকার দেখছি। শান্ত বাবা, তুমি শান্ত। এই অপমানের চাবুকটা আমার পিঠ কাটে কত বিক্ষত করে দিয়েছে রে মা। এ জীবনে আমি আর শান্তি পাবো না রে মা। তুই বিশ্বাস কর মা, আমি চাইনি রে মা। বাবা আমি চুপ করো বাবা, চুপ করো। তুমি এভাবে কেঁদো না, তোমার কাঁদলে আমি যে সহ্য করতে পারছি না। কি বাবা, তোমার পা দুটো অমন করে ঢলছো কেন? বাবা তুমি কি স্পর্শ করবে না। না, আমাকে তুই স্পর্শ করিস রে মা। আমার কিচ্ছু হয়নি রে মা, আমার কিচ্ছু হয়নি। আমার কি হয়েছে এখানে এত চেঁচামেচি কিসে? এই কি ব্যাপার জামাই বাবু? ঈশ্বর মাস্টার মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। হ্যাঁ, মেয়েকে দেখতে এসেছে। ও তাই নাকি? এই তুমি কি ভাঙনে বউ? এই বাবাকে কোথায় একটু খাতির চন্দ করবে তা নয়। আরে যাও বাড়িতে গিয়ে পাকাটা নিয়ে যে বাতাস করো। অম্লান, তুমি দেখতে পাচ্ছ না লোকটা মরে যায়নি তো জামাই বাবু? তাহলে এক্ষুনি লাশটাকে সরিয়ে ফেলতে হবে, নইলে আমার ঝামেলা। ওই আমাকে কিছু বলছেন? অম্লান, যাক, এই মুহূর্তে ওরা ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। না, আমাদের কষ্ট করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি।
হঠাৎ মাথাটা ঘুরে গিয়েছিল, তাই যাও যাও বাবা যাও, তুমি তুমি এখান থেকে চলে যাও, আর কোনোদিনও তুমি এখানে এসো না বাবা, তোমার এই অপমানে আমি সহ্য করতে যাচ্ছি রে মা, আমি চলেই যাচ্ছি, আর কোনোদিন আমি এখানে আসবো না। জানি তোকে দেখার জন্য আমার এই হৃদয়টা হাহাকার করে কাঁদবে, শত কাজের মধ্যেও তোর ওই অসহায় করুণ মুখটা আমার মানুষ পানে বারবার ভেসে উঠবে। তবু আমি নিজেকে এই বলে সান্ত্বনা দেব যে পথের কুকুরকে পথেই মানায়, এই ধনীর অট্টিলিকায় নয় রে মা, এই ধনীর ঈশ্বর মাস্টার, আমাকে হারাতে গিয়ে তুমি নিজেই হেরে গেছো। তোমার বোঝা উচিত ছিল গাছে ফুল হয়, ফল ধরে, কিন্তু সবার জন্য তা নয়। আমি তাহলে আসছি, তুমি ঠিক আছে। কি তুমি এখনো কাঁদছো ভাঙনেব? ছি, তুমি অমন করে কেঁদো না, তোমার এই সুন্দর মুখে চোখের জল মানায় না ভাঙনেব। আহারে, আমার দুঃখে আমার বুকটা ফেটে যাচ্ছে। আর যদি তুমি আমার স্ত্রী হতে, ছি 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 ছি, এটা আমার কি ভাবছি। তুমি চিন্তা করো না ভাঙনেব, আমি তোমাকে এই নরক যন্ত্রণার বেশি দিন ভোগ করতে দেব না। হাজার হলেও আমি তোমার মামা শ্বশুর, তুমি না বললেও তোমার প্রতি আমার একটা কর্তব্য আছে। কেমন আমি কিচ্ছু বুঝতে পারছি না, এরা কি চায়? মানুষের চাওয়ার তো শেষ নেই মল্লিকা, তাই তো মানুষের কষ্টেরও শেষ নেই। কে? তুমি তোমাকে এমন অস্থির দেখাচ্ছে কেন মল্লিকা? না মানে ওই তুমি ডাক্তারখানা থেকে কখন এলে? আমি এইমাত্র ফিরলাম। জানো তো ডাক্তারবাবু বলছে হরিকাকার অসুখটা না ভীষণ কঠিন। কি হয়েছে? কি অসুখ? ডাক্তাররা তো ধারণা করছে ক্যান্সার। জানো ওই ক্যান্সার হলে লোকে তো বেশি দিন বাঁচে না, তাই না গো? আচ্ছা, আমার মনে হচ্ছে আমারও ওরকম একটা ক্যান্সারের মতো রোগ আমার শরীরে বাসা বেঁধেছে। আমিও বোধহয় বেশি দিন বাঁচবো না। মল্লিকা না, মল্লিকা না, মল্লিকা আমি তোমাকে শেষ হতে দেবো না মল্লিকা। এই মল্লিকা, তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি মল্লিকা, আর তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারছো না? আমি যে তোমার স্বামী মল্লিকা। স্বামী? আরে এই ছাড়ো ওসো। এই শোনো না, কালকে না আমাকে একটু মুম্বাই যেতে হবে গো। হ্যাঁ, মুম্বাই কেন? ওখানকার কোনো একটা কোম্পানিতে নাকি একটু গন্ডগোল দেখা দিয়েছে। বাবা বললেন আমাকে ওখানে একটু যেতে, আর তাছাড়া ওখানকার লেবাররা আমাদেরকে জানিয়েছেন যে ওদের অনেক 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 অভিযোগ নিয়ে, তাই আমাকে। এই কি হলো মল্লিকা, তুমি এমন চুপ করে গেলে? তোমার বুঝি মন খারাপ করে? এই মল্লিকা, আরে আমি তো 7 দিনের জন্য যাচ্ছি, 7 দিন পরে আবার ফিরে আসবো। 7 দিন?
আরে দেখতে দেখতে কেটে যাবে। আর তাছাড়া তুমি তো বলেছো বাবা তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসে। হ্যাঁ এই জানো তো মল্লিকা, দার্জিলিং যাবো। মুম্বাই থেকে ঘুরে এসে আমরা দুজন না দার্জিলিং বেড়াতে যাব। কি ঠিক তো? আচ্ছা এবার তুমি আমাকে একটু খাওয়ার ব্যবস্থা করে দাও তো, খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ চলো তাই চলো। আরে দাঁড়াও, তার আগে একটু হাসো। ওই হাসো বলছি। চো তুমি না একেবারে যাচ্ছে তাই। আরে হাসো না। শোনো শোনো আজ কেন শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়। সাথী সাথী এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চাই। শোনো আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়। সাথী হয়তো আমার মনে আজ কোনো রং লেগেছে, ফুলগুলি ফুল বুঝি আজ ফুটে উঠেছে। হয়তো আমার মনে আজ কোনো রং লেগেছে, কুড়ি গলি ফুল হয়ে বুঝি আজ ফুটে উঠেছে। কুহু কুহু কোয়েলি পিয়া পিয়া ডাকে পিয়া সুরে সুরে মন ভরে যায়। সাথী সাথী এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চাই। শোনো, লা 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 আজ কেন লা 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 লা। দেখলেন তো, একটু আগে আপনি আমাকে অপদার্থ আখ্যায় আখ্যিত করলেন, অথচ আপনাকে আমি কত বড় উপকারটা করলাম বলুন তো। তাহলে ভেবে দেখুন, যাকে যেটা ভাবা হয় সে তা নয়। অনেক মিথ্যের ভিতরে অনেক সত্য লুকিয়ে থাকে। তুমি মানে আপনি? না না, আপনাকে আর ডিস্টার্ব করাটা বোধহয় আমার ঠিক হবে না। তাছাড়া সারাদিন আমার পেটে কিছু পড়েনি, দেখি কিছু একটা ধান্দা করা যায় কিনা। আরে দূর দূর, মেয়েটাকে দেখার পর থেকেই আমার মাথাটা কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। আরে আরে ওই তো দূরে মরে দাঁড়িয়ে আছে মেয়েটা, কাকে যেন খুঁজছে। আমি যাই, দাঁড়াও বৌমা, জগতের কল্যাণ কর্ম। আলো আমার হারিয়ে গেছে, আধার হয়েছে সাথী। দুঃখ নদীর মাছ দরিয়ায় স্বপ্ন হয়েছে ভরা ডুবি। সরে যাও, আমাকে যেতে দাও। কোথায় যাবেন? সেটা জেনে তোমার দরকার কি হয় বাবু? দরকার আছে বলেই তো বলছি। একটা কথা মনে রাখবে, এই এলাকাটা আমার, কাজেই এই এলাকায় আসতে গেলে, এই এলাকায় কোনো কিছু করতে গেলে আমাকে জিজ্ঞাসা করেই তবেই করতে হবে। আমি রাজা পূজা অত বুঝি না বাবু। পথ ছাড়ো, আমি যাই। না, তুমি বুঝতে পারছো না।
ওই যা আবার চলে গেল কে চলে গেল? আমার প্রেমিকা। প্রেমিকা। আপনি তো খুব প্রেমিক পুরুষ মশাই, এই বয়সে এখনো প্রেমিক? আপনি হাসছো? হ্যাঁ হ্যাঁ, হাসবেই তো, কারণ তোমার আর কি বলো, তুমি জোয়ান ছেলে, চাইলে কত মেয়ে তোমার পেছনে ঘুই 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 করবে, আর তুমি তাদের নিয়ে ফুর্তি করবে। চুপ করুন! নিজেকে দিয়ে পৃথিবীর সবার সঙ্গে তুলনা করবেন না। এই পৃথিবীর মেয়েরা কারোর বোন হতে পারে, কারোর স্ত্রী হতে পারে, কারোর যে মা হতে পারে, সেটা আপনার মতো কামান্য পশুরা বোঝে। বাজে কথা শোনার মতো সময় আমার নেই, আমি যাই। না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যাই বললেই কি যাওয়া যায় মশাই? তার মানে যাওয়ার আগে আমার পাওনাটা মিটিয়ে দিন, তারপর চলে যাবেন। পাওনা? বললাম না আমি এই এলাকার রাজা, সব কিছু হারিয়ে এখন আমাকে এই এলাকা নিয়েই থাকতে হয়। কাজেই মাল করি যা আছে তাড়াতাড়ি বের করো, তাড়াতাড়ি বের করো। তার মানে ও, সহজ সরল কথাটা বুঝতে পারলে না? টাকাটা না দিলে বের করো, যা আছে বের করো বলছি। তোমার সাহস তো কম নয়, টাকা পয়সা কি খোলান কুচি নাকি যে চাইলেই মাত্র দিতে হবে? দেশে কি কোনো আইন কানুন নেই? আইন? আইন শুধু এখন কথার কথা। এই দেশের প্রথম শ্রেণীর নাগরিকরা প্রথমে তার শুধু ওই আইনকে বলে বোঝায়, কিন্তু এই দেশের প্রশাসন থেকে এই দীপক কুণ্ডার কাছ থেকে মাসে মাসে মোটা মাসোহারা নেয়। কাজেই দিন, কি আছে তাড়াতাড়ি বের করে দিন, দিন বলছি। আমি দেব না, আমি পুলিশ ডাকবো এক্ষুনি। পুলিশ থেকে কোনো লাভ হবে না মশাই, কারণ শান্তির রক্ষক ওই পুলিশ বাহিনীরা ওই থানার বড়বাবু পর্যন্ত এই দীপক কুণ্ডার কাছ থেকে মাসোহারা নেয়। তাই আমি আবার বলছি, পুলিশ থেকে কোনো লাভ হবে না। দিন, কি আছে তাড়াতাড়ি দিয়ে দিন বলছি। তুমি বিশ্বাস করো বাবাজি, আমার কাছে একটা খানা করিও নেই। খবরদার, একদম মিথ্যে কথা বলবেন না, একদম মিথ্যে কথা বলবেন না। এটা কি দেখতে পাচ্ছ? দেখেছো ওটা কি? ছুরি? হ্যাঁ, কি আছে তাড়াতাড়ি বের করো, তাড়াতাড়ি বের করো, নইলে কিন্তু দিচ্ছি বাবাজি, দিচ্ছি। দিন বলছি। যান যান যান, আর পথে যেতে যেতে যদি এই খুচরো পয়সা টাকা করার কথা মনে পড়ে, তখন আপনি নিজেকে এই বলে সান্ত্বনা দেবেন যে এই পৃথিবীর কোনো মহৎ কাজে আপনি এগুলো ব্যয় করেছেন। সে তো বটেই, আমি যাই। কিন্তু একটা কথা বলছিলাম বাবাজি। কি কথা? ওই সব টাকাগুলো কি তুমি নেবে? টাকা টাকা টাকা, আজ আমার হাতে অঢেল টাকা, অথচ এই টাকার জন্য একদিন আমার কি জীবনে কি না কিছু ঘটে গেছে। সেই ভয়ঙ্কর দিনটার কথা মনে হলে আজও আমি দু চোখের জল ধরে রাখতে পারিনি। একদিন এই টাকার জন্যে আমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছিল। আমার সেই হতভাগিনী বোনটা, যার কঠিন অসুখ করেছিল, আমি পয়সার জন্য তার চিকিৎসা করতে পারিনি। তারপর সে যে কোথায় হারিয়ে গেল, আমি আজও তার সন্ধান পাইনি। এই টাকার জন্যই দীপক চৌধুরীর আজ এই করুণ পরিণতি। এই সমাজ সংসার সমাজ কাছে আজ
আজ আমার একটাই পরিচয়, আজ আমি সমাজ বিরোধী করব, কিন্তু না না না, আমি চাইনি চাইনি চাইনি। হাসি ছিল, গান ছিল, সাথে ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। হাসি ছিল, গান ছিল, সাথে ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। দুদিনের মধুমেলার হলো অবসান, তীর বেধা পাখিয়া গাইবে না গান, তীর বেধা পাখিয়া গাইবে না এই মেয়ে, এই তুমি কাঁদছো কেন? আমি তোমার তোমার মনে খুব দুঃখ, তাই না মা? না মানে আমি আচ্ছা বোকা মেয়ে কোথাকার! কাঁদবে না, একদম কাঁদবে না। তুমি কাঁদো না, আমার আমার খুব দুঃখ হয়। আপনি আপনি একটু দাঁড়ান না, হ্যাঁ ছোটমশাই, আমি আপনার জন্য ওষুধ দিয়ে আসি, কেমন? ওষুধ? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি তো রোজ লুকিয়ে লুকিয়ে আমাকে আমাকে ওষুধ খাও। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে ওষুধ খাও কেন বলো তো? তা আপনি বুঝবেন না। ঠিকই তো, ঠিকই তো। আমি সামান্য একটা পাগল ছাগল মানুষ, আমি অত শত কিছু বুঝি না। তবে তবে এটা আমি খুব ভালো করে জানি, তুমি তুমি তোমার স্বামীর আদেশ অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছ। এই আপনি কি বলছেন জ্যাঠামশাই? জানি মা, আমি না আগে থেকে অনেক অনেক ভালো হয়ে গেছি। আপনি আপনি সত্যি বলছেন জ্যাঠামশাই? এক্ষুনি আর শুনতে হবে, তাহলে তাহলে আবার ওর ইঞ্জেকশন দিয়ে আমাকে আমাকে পাগল করে দেবে। না না, তাই তাই আমি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আমার 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 এই পাগলের অভিনয় করে যাব। জ্যাঠামশাই আশীর্বাদ করি মা, তুমি সুখী হও, রাজ রানী হও। আবার আবার তুমি কাঁদছো মা? এই বাড়িতে কেউ আমাকে কোনোদিনও আশীর্বাদ করেনি, আজ প্রথম আপনি আমাকে আশীর্বাদ করলেন, তাই জন্য আমার দু চোখ ভরে জল চলে এলো জ্যাঠামশাই। সে বুঝি বুঝি মা, তোমার দুঃখ আমি বুঝি মা। জানো, তোমার হাতে রান্না খেতে আমার আমার খুব ইচ্ছে করে। তুমি আমাকে কাছে বসে খাওয়াবে মা? বেশ তো, আজই না হয় আপনাকে আমি খাওয়াবো, চলুন। না না, এখন সে সময় আসেনি, আরো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। না না, এখনো আমি অপেক্ষা করব না। একই তুমি ঘর থেকে বাইরে বেরিয়ে এসছো কেন? আকাশে মেঘ করেছে, এখনই বৃষ্টি নামবে। তাতে তোমার কি? আরে চাতক পাখিরা ফটিক জল বলে চিৎকার করছে। কতদিন কতদিন পর ওদের তৃষ্ণা নিবারণ হবে। যাও, ঘরের ভেতরে যাও। যাচ্ছি যাচ্ছি, তবে মনে রাখো মহাপ্রলয় হতে আর বেশি দেরি নেই। ওই যে দেখতে পাচ্ছ, ওই বড় গাছটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ও ভাবছে আমাকে কেউ স্পর্শ করতে পারবে না, কিন্তু কিন্তু জানে না ওই মহাপ্রলয়ের পরে ওই একেবারে নিস্তেজ হয়ে যাবে।
ওর আর কোনো অস্তিত্ব থাকবে না। ওর কোনো অস্তিত্ব থাকবে না। ওর কোনো অস্তিত্ব থাকবে না। কোনো অস্তিত্ব থাকবে না। যত সব আগে আমি আগের কাজটা শেষ করি, তারপর তোমাকে আমি শেষ করে দেব। বাবা কি হলো? এত ভয় কেন? মজুমদার বাড়ির বউ হয়ে এত ভয় করলে কি চলবে? না মানে আমি তোমার দুঃসাহসের পরিচয়টা আমি দেব। আদর্শ বোম্বে থেকে ফিরতে এখনো প্রায় 2 দিন বাকি, আর এই সুযোগে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে আমি বের করে দেব। এসব এসব আপনি কি বলছেন? আমলান, আমলান, এই সহজ কথাটা বুঝতে পারলে না ভাঙ নেব। বেশ, আমি তোমাকে বুঝিয়ে বলছি। জামাইবাবু চান না আর এক মুহূর্ত তুমি এই বাড়িতে থাকো। এই কি জানো, আমি ঠিক বলছি তো? ইয়েস, ইউ আর রাইট। আজি ওকে। না না, হ্যাঁ দোকানে নির্দয় আপনি হবেন না। আপনি আমাকে পুত্রবধূ বলে স্বীকার না করেন, জানো সেটা আমার দুর্ভাগ্য। আমি তার জন্য কোনোদিনও আপনাকে দায়ী করবো না। শুধু দয়া করে আপনি আমাকে এ বাড়িতে থাকতে দিন। কিসের অধিকারে তুমি এই বাড়ি থেকে থাকবে? তা তো জানি না, তবে এইটুকু জানি মেয়েদের কাছে স্বামীর ঘর হচ্ছে স্বর্গ। সেই স্বর্গ থেকে আমাকে তাড়িয়ে দেবেন না বাবা। জানাব, এ বাড়িতে তোমার ঠাঁই হবে না। কোথায় যাব আমি? স্বামীর ঘর ছেড়ে আমি রাস্তায় গিয়ে দাঁড়াবে। তোমার যৌবন আছে, একটা স্বামী গেলে তোমার আরো অনেক স্বামী তোমার জুটে যাবে। মধুলোভী ভ্রমণেরা তোমার চারপাশে গুনগুন গুনগুন করে। আপনি গুরুজন হয়ে এসব কথা বলছেন? আরে এসব কথা শোনা হচ্ছে আমার বাবা। আমি আপনার পায়ে ধরে বিনতি করছি বাবা। আমাকে দয়া করে তাড়িয়ে দেবেন না বাবা। আমি আপনাকে কথা দিচ্ছি, এই সংসারে আমি কোনোদিনও কিচ্ছু দাবি করব না। আমার সবার পাতে রেটা করিয়ে আমি জিয়ের মতো খেয়ে বেঁচে থাকবো। তবু দয়া করে আমাকে এখান থেকে দাঁড়িয়ে। আমলান, কি হলো জামাইবাবু? তুমি কি পাথর হয়ে গেলে নাকি? কেন? আমি তো দেখতে পাচ্ছ না আমি কারোর কষ্ট সহ্য করতে পারি না? তুমি তো জানো আমলান, এই কষ্ট সহ্য করা আমার পক্ষে হয় না। তাই আমি বলছি, এই কষ্ট থেকে লাঘব দিতে মুছে দাও ওর স্মৃতির সিঁদুর, ভেঙে দাও ওর হাতের শাখা। না বলে শুনবে কি? এই জামাইবাবু যখন আদেশ হয়েছে। না হিন্দু করে আমি স্বামীর মঙ্গল কামনায় যে সিঁদুর আমি সিঁথিতে দিয়েছি তা আপনারা দয়া করে বুঝে দেবেন না। এই অস্থির চিহ্ন, এই শঙ্খ বলয় আপনারা ভেঙে টুকরো টুকরো করে দেবেন না। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, বাংলার এক হতভাগিনী বধূ আপনাদের কাছে কাতর নিবেদন করছে, আমাকে অস্থি হয়ে থাকতে দিন। এই অস্থির চিহ্ন শাখা সিঁদুরে দিয়ে আমায় বাঁচতে দিন। বাঁচবে, তুমি আমার নতুন করে বাঁচবে। আর সেই জন্য আমি তো লিখে দিলাম
ঠাকুর, এই দুঃখ যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। দাঁড়িয়ে দেখতে কি আমরা ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। থাক! আর আপনাদের অত কষ্ট করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। তবে যাবার সময় আমিও একটা কথা বলে যাচ্ছি, শুধুমাত্র গরিবের মেয়ে বলে আজকে যে অত্যাচার আপনারা আমার ওপর করলেন তার শাস্তি আপনাদের একদিন পেতেই হবে। যেভাবে প্রতিপরায়ণা সীতার চোখের জলে ওই রাক্ষসকুল রাবণ বংশ ভেঙে ধ্বংস হয়েছিল, দ্রৌপদীর লাঞ্ছনায় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল কৌরবকুল, ঠিক তেমনি আমার বুক ফাটা আত্মনাত্মে আপনাদের এই সুখের ইমারত ভেঙে খান খান হয়ে যাবে, খান খান হয়ে যাবে, খান খান হয়ে যাবে। অভিশাপ দিয়ে গেল। পানি বড় লেগেছে কিনা? শোনো অম্লান, যেমন করেই হোক সে আপনাকে বলতে হবে না জামাইবাবু, আমি সব ব্যবস্থা করে রেখেছি। বাইরে আমার লোক তৈরি হয়ে আছে। কিন্তু খুব সাবধান, আদর্শ যেন কোনোদিন জানতে না পারে। আর হ্যাঁ, আমাদের কিন্তু নিখুঁত অভিনয় করে কাজটা শেষ করতে হবে। কথাটা মনে রাখবে, কথাটা মনে রাখবে। জামাই বাবু এখনো ছেলে মানুষ, তাই আমাকে চিনতে পারলো না। আমি একটা পাকা অভিনেতা, রঙ্গমঞ্চে অভিনয় করলে আমি অনেক সুনাম পেতাম, কিন্তু এদেশে হতভাগ্য শিল্পীদের মন ভরে কিন্তু পেট ভরে না। ও কি আনন্দ আমার! আদর্শ বোম্বে থেকে ফিরে এসে দেখবে তার প্রাণ পাখিটা কাঁচা ছেড়ে উড়ে গেছে। আর ওদিকে ওই মল্লিকাকে বুকে জড়িয়ে ধরে আমি, শুধু কি তাই, এই আয়রন চেস্টের নকল চাবিটা এখন আমার পকেটে। জামাই বাবু এখন অনেক টাকা, এখন শুধু সুযোগ বুঝে ওই টাকাগুলো আমাকে হাতাতে হবে। চলে আসতে পারি? কে? আপনি আমাকে চিনবেন না, আমি সুদূর কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে? আপনার বন্ধু রমেশ বাবু আমাকে পাঠিয়েছেন। রমেশ যখন পাঠিয়েছে, কি হলো আপনার বাবু, কি ভাবছেন এত? না মানে সেই সুদূর কলকাতা থেকে ছুটে এসেছি আপনার সান্নিধ্য পাওয়ার জন্য। আর আপনি যদি এখন আমাকে বিমুখ করেন, আসলে কি জানেন, এই পড়ে পড়ে মার খেতে আমার আর ভালো লাগছে না। আমার কারবারটাকে আমি বড় করতে চাই, আন্তর্জাতিক সোনা কারবারে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। ইউরেকা! ইউরেকা! আমি ঠিক এরকম একজনকে আমি খুঁজছিলাম। রমেশ যে আমাকে কত বড় উপকার করেছে। চলুন এই বাইরের ঘরে গিয়ে বসে সেখানে সব আলোচনা করা হবে। চলুন।